আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোনেরা, সারা পৃথিবী থেকে প্রিয় বাংলা ভাষাভাষী ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما। আমি ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভোট দেওয়ার মতো সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যে পরিবেশটা আমার জন্মের পর থেকে আমি কখনো পাইনি। এই সুন্দর পরিবেশ আমি আমার জন্মের পর থেকে কখনো দেখি নাই। যে সুন্দর পরিবেশে আমাদের দেশবাসী ভোটে অংশগ্রহণ করছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, আনন্দ উল্লাসিত হয়ে ভোট দিচ্ছে, নিরাপদে নিশ্চিন্ত থেকে ভোট দিচ্ছে। গত 24 সালের শুরুতে যখন ভোট হয়েছিল, আমি ভোট দিব কি ঘর থেকে বের হতেই পারিনি। আমরা বাড়ি থেকে বের হই নাই। আমার আব্বা মা আত্মীয় স্বজন ওরা যখন ভোট দিতে গিয়েছিল, ওদেরকে মাঝপথে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের ভোট হয়ে গেছে। তো যেখানে তাদেরকে মাঝপথ থেকে ব্যাগ পাঠানো হয়েছে, সেখানে আমরা যদি ভোট কেন্দ্রে যেতাম, আমরা হয়তোবা নিরাপদে ফিরে আসতে পারতাম না। তো সেরকম একটা পরিবেশ আমরা দেখেছি। হাসিনার আমলে 3-4 বার ইলেকশন হলো, কখনো ভোট দেওয়ার সাহস আমাদের হয় নাই। তো সেরকম একটা পরিবেশ থেকে বিশেষ করে আরেকটা জিনিস, আমরা যে বাংলাদেশের নাগরিক, আমাদের জনগণরা যে বাংলাদেশের নাগরিক, অতীতের সরকারগুলোর আমলে আমাদেরকে তেমন মনে হয় নাই। তাদেরকে আমরা এমন দেখেছি, তাদের ভাব, তাদের আচার আচরণ, তারা জনগণকে এরকমভাবে ট্রিট করত যে জনগণের ভোট তাদের দরকার নাই। They don't care about the vote of people, of mass people. তারা জনগণের ভোটকে গুরুত্বপূর্ণ মনে করত না, কারণ তারা জানতো যে ভোট দিলেও তারা ক্ষমতায় থাকবে, না দিলেও ক্ষমতা থাকবে। শুধু ইলেকশনের নামে তারা একটু অভিনয় ড্রামা সাজিয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী, তাদের দলীয় কর্মী বাহিনী সবাইকে সেট করে দিয়ে তারা ইলেকশন আয়োজন করত। নিজেরাই ভোটার, নিজেরাই প্রিজাইডিং অফিসার, নিজেরাই ইলেকশন কমিশনার, নিজেরাই ভোট আয়োজক। এরকম হয়েছে, মানুষ ভোট দিতে যায় নাই, প্রত্যাখ্যান করেছে। ইভেন আওয়ামী লীগের লোকেরা পর্যন্ত ভোট দিতে যায় নাই। তাহলে সেরকম একটা পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন। আজকে সারা দেশের মানুষ অত্যন্ত আনন্দের সহিত ভোট দিচ্ছে। তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমরা, আলহামদুলিল্লাহ। আমরা জুলুম, নির্যাতন, তারপরে চুরি, বাটফারি, খুন, রাহাজানি, ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি, জমি দখল, ভোগ দখল, হত্যা, নির্যাতন, নিষ্পেষণ, এই সমস্ত বাংলাদেশটাকে, সমস্ত ইস্যু দিয়ে ভরা ছিল আমাদের বাংলাদেশটা। স্বাধীনতা উত্তর আমরা কখনো ভালো একটা বাংলাদেশ পাই নাই। এই বাংলাদেশটা আমার কাছে সবসময় এরকম মনে হতো যে আরে এই বাংলাদেশটা মনে হয় আমার না। কারণ বাংলাদেশের সরকার কখনো আমাদেরকে ওইভাবে ওন করতো না। বাংলাদেশের সরকার কখনো আমাদেরকে নিজেদের বলে স্বীকার করতো না। আমরা কোথাও যদি মাথায় টুপি নিয়ে হাঁটতাম, এটা আমাদের কাছে একটা ভয় ভয় ফিল হতো। আরে কখন জানি আমাকে কখন নাকি অপমান
করে বসে, কখনো আমাকে আমার উপরে হামলা করে বসে। আমার স্পষ্ট মনে আছে আমাদের আগের চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ সিরাজ জমাদার, আমি ইউনিয়ন পরিষদে মনে হচ্ছে 2009-10-এর দিকে একবার গিয়েছিলাম ভোটার আইডি কার্ড বানানোর জন্য। তো তখন আমাদের বাড়ির একজন চাচা উনি ওখানে উপস্থিত ছিলেন, ইউসুফ কাকা, উনি উপস্থিত ছিলেন চেয়ারম্যানের পাশে। তো চেয়ারম্যানের কাছে আমি হাজির হয়েছি, আমার মুখে তখন ছোট ছোট দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। চেয়ারম্যান সাহেব আমাকে দেখে বললেন, এই রাজাকার আসলো কই থেকে? আমাকে দেখে বললেন, এই রাজাকার আসলো কোথায় থেকে? আমি কিছু বলি নাই, চুপ ছিলাম। আমার কথা হলো, উনি যা বলে বলুক, আমি আমার কাজটা উদ্ধার করতে হবে। তো কাজটা উদ্ধার হয়েছে, যদিও আমাকে রাজাকার বলছে, কিন্তু কাজটা করে দিছে। আর একটা বিষয় হচ্ছে কি, উনি যতদিন চেয়ারম্যান ছিলেন ততদিন কোনো প্রার্থী চেয়ারম্যান ইলেকশন করতে পারতো না, মানে কেউ দাঁড়ানোর সাহস করতো না। একজনের কাছ থেকে জানতে পেরেছি যে ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে একজন আলেম দাঁড়িয়েছিল। প্রতিদ্বন্দ্বী হিসাবে একজন আলেম ওনার এলাকা থেকে, ওনার ইউনিয়ন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিল। তো ওই ক্যান্ডিডেট, ওই প্রার্থী যখন ওই ইউনিয়ন পরিষদ বাজারে ওঠে, কোনো কাজে যায়, তখন আমি শুনতে পেয়েছি যে ওই চেয়ারম্যান নাকি তার গলা বাড়ায় ধরে তার নাকি উপরে উঠে রাখছে। মানে এত জোরে তার গলাটা চেপে ধরেছিল, মনে হচ্ছিল সে ওখানে মারা যাবে। তো সে এইভাবে জুলুম করছে, শুধু জনগণের উপরে না। যখন কেউ প্রতিদ্বন্দ্বিতায় আসছে, তার এলাকা থেকে চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ানোর চেষ্টা করছে, তাকে হেনস্থা করছে, একজন আলেমকে বেইজ্জতি করছে। এরকম তার অসংখ্য অপরাধের কথা আমাদের কাছে এসেছে, আমরা শুনেছি। তো যেহেতু আমি এলাকায় ছিলাম না, সবসময় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া নিয়ে বাহিরে ছিলাম, এলাকায় খুবই কম যাওয়া হতো। আর ইউনিয়ন পরিষদে তো পারতে যেতাম না, কোনো দরকার ছাড়া ওই বাজারে আমরা যেতাম না। তো পরে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা বাংলাদেশে অপরাধীদেরকে যেভাবে একটা শাস্তি দেওয়া শুরু হয়েছে, অনেকে তো পালিয়ে গেছে। তো এই চেয়ারম্যানের মানুষ জুতার মালা পরায়া অনেকক্ষণ হাঁটাইছে। তো যে লোকটা আলেমদেরকে বেইজ্জতি করেছে, সমাজের মানুষদেরকে বেইজ্জতি করেছে, সমাজের মুরব্বীদেরকে বেইজ্জতি করেছে, মানুষের হক মেরে খেয়েছে, মানুষের অধিকার নষ্ট করেছে, আল্লাহ পাক তাকে এক সময় না এক সময় বেইজ্জতি করে ছাড়ছে, তার ক্ষমতাও নিয়ে গেছে। আমরা এরকম বাংলাদেশ দেখেছিলাম। আমাদেরকে আসলে বাংলাদেশের নাগরিক মনে করা হতো না। আমরা যে বাংলাদেশের নাগরিক, এটা আমাদের অতীতের সরকারগুলো কখনো স্বীকার করতো না। এটা তারা মুখে বলতো না, কিন্তু তাদের আচার আচরণ, কাজকর্মে আমাদেরকে মনে করিয়ে দিত। আমরা মনে করতে বাধ্য হইতাম যে আল্লাহ, আমরা তো মনে হচ্ছে আসলে এই দেশের নাগরিক না, আমরা এই দেশের বোঝা মনে হচ্ছে। সরকার আমাদেরকে দেশের সম্পদ মনে করছে না, আমাদেরকে সরকারের জন্য একটা বোঝা অথবা সরকারের জন্য একটা আতঙ্ক মনে করছে। তা আমাদেরকে সরকাররা সেইভাবে ট্রিট করছে। অতএব সে একটা পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা পরিবেশে আজকে নিয়ে আসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বদৌলতে এবং তার ইন্টারিম গভর্নমেন্টের যে সমস্ত সদস্যরা আছেন, সবাই চেষ্টা করে যাচ্ছেন। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, বিজিবি, সবাই চেষ্টা করতেছেন বাংলাদেশের ইলেকশনটা যাতে করে সুস্থ হয়, মানুষ নির্ভয়ে সুস্থ পরিবেশে যাতে করে ভোট দিতে পারে এবং সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে
বাংলাদেশ যাতে করে নতুন একটি সরকার পেতে পারে, সেই জন্য তারা সবাই চেষ্টা করে যাচ্ছে। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই বিএনপি যারা করেন, আওয়ামী লীগ যারা করেন, সবাই আমাদের ভাই, আত্মীয় স্বজন, চাচা জ্যাঠা, বন্ধু বান্ধব। ভোট দেওয়ার অথবা কোনো পার্টি সমর্থন করার অধিকার আপনার আছে, কারণ আপনি একজন মানুষ, আমরা একজন মানুষ। তো সবারই ভোট দেওয়ার অধিকার আছে, সবারই দল করার অধিকার আছে, সবারই নেতা নির্বাচিত করার অধিকার আছে। তো আপনারাও করতেছেন, আলহামদুলিল্লাহ। তা আসলে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে আপনারা যারা বিএনপিকে সমর্থন করেন, আপনারা যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, আপনারা দেখেছেন আসলে আমাদের ইতিহাসটা দেখেছেন, বাংলাদেশের ইতিহাস দেখেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক ইতিহাস দেখেছেন। আসলে আপনারাও জানেন যে আমরা আসলে সুন্দর একটি বাংলাদেশ পাইনি, সুন্দর একটা পরিবেশ আমরা পাইনি। এই যে মালয়েশিয়াতে আমি আছি আজকে 11 বছর, এই দেশটাতে পুরো মালয়েশিয়ার অনেকগুলো জায়গায় আমার ট্যুর করা হয়েছে, ঘোরা হয়েছে, দেখা হয়েছে। পুরো মালয়েশিয়া মনে হচ্ছে একটা পার্কের মতো। যখন মালয়েশিয়া আসবেন, একটা কথা বলতে বাধ্য হবেন যে ইট ইজ নট এ কান্ট্রি, ইট ইজ এ পার্ক, ইট ইজ এ ওয়েল অর্গানাইজড পার্ক। মালয়েশিয়া ইজ লাইক দ্যাট টু মি। মালয়েশিয়া ইজ নট এ কান্ট্রি, ইট ইজ লাইক এ ওয়েল অর্গানাইজড পার্ক টু মি। তো মালয়েশিয়াতে যখন আসবেন তখন মনে হবে যে এটা আসলে একটা পার্কের মতো। তো এদেশের সরকার এটা করতে পেরেছে, কারণ কি? কারণ এদেশে কোনো অসৎ লোক ক্ষমতায় আসে নাই। আর এই দেশে আসলে অসৎ লোক জন্ম হওয়ারও কোনো সুযোগ নাই। তারা এমনভাবে তাদের এডুকেশন সিস্টেম, তাদের পরিবেশ, তাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এত সুন্দর করে তারা সাজিয়েছে। মালয়েশিয়ার একজন সাবেক প্রধানমন্ত্রী এখনো জেলে আছেন। তো উনি জেলে থাকার একমাত্র কারণ হচ্ছে এই, ওনার বিরুদ্ধে অভিযোগ করছে উনি $1 মিলিয়ন মালয়েশিয়া থেকে পাচার করছে। তো এই জন্য তাকে এখন পর্যন্ত জেল খাটতে হয়েছে। তো এটা খুবই রেয়ার, উনি যে কাজটা করছে এই কাজটা খুবই রেয়ার মালয়েশিয়ার ইতিহাসে। দুর্নীতি দেশে নাই, স্পষ্ট কোনো দুর্নীতি নাই। হয়তো বা গোপনে হালকা পাতলা কিছু হতে পারে, কিন্তু ধরা খাইলে খবর আছে। তাহলে এত সুন্দর একটা পরিবেশ এই দেশে আমরা দেখতে পাচ্ছি। এই দেশটা স্বাধীনতার পর থেকে খুবই অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে বেড়ে উঠছে। তো এদের অর্থনীতি অনেক স্ট্রং। আপনার 1 রিঙ্গিত সমান এখন বাংলাদেশের 31-32 টাকা, $1 সমান 3.5 রিঙ্গিত, এরকম। মানে এদের অর্থনীতির কোনো ডিক্লাইন নাই, কোনো পতন নাই, গ্র্যাজুয়ালি উপর দিকে উঠতেছে। এদের অর্থনীতি গ্র্যাজুয়ালি উপর দিকে উঠতেছে। তো এই যে মালয়েশিয়ার জনগণ এত সুন্দর একটা দেশ পাইছি, মালয়েশিয়ার জনগণ এত সুন্দর একটা মাতৃভূমি পেয়েছে, যেখানে শান্তিতে সবাই বসবাস করছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে এই যে দুর্নীতিবাজরা ক্ষমতায় আসতে পারে নাই, দুর্নীতিবাজরা সংসদে ঢুকতে পারে নাই, দুর্নীতিবাজরা আপনার সমাজ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় নাই। যারা সৎ, যারা যোগ্য, যারা শিক্ষিত, যারা ন্যায়বান, এদেশের জনগণ তাদেরকেই ভোট দিয়েছে, তারাই এদেশের ক্ষমতায় এসেছে। তো বাংলাদেশটা আমাদের প্রিয় মাতৃভূমি। পুরো বাংলাদেশটা আমার কাছে মনে হচ্ছে আমার ঘর। আমার ঘরটাকে আমি যেভাবে ঝাড়ু দিয়ে রাখতে চাই, পরিষ্কার করে রাখতে চাই, সুন্দর করে রাখতে চাই, পরিপাটি করে রাখতে চাই, ঠিক পুরো বাংলাদেশটাকে আমি সেইভাবে ভাবি, সেভাবে কল্পনা করি, সেভাবে চিন্তা করি। তো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যাই, সুন্দর সুন্দর অনেক কিছু দেখি, কিন্তু আমরা আবার মাঝে মধ্যে প্ল্যানও করি, চিন্তা করি যে এই সুন্দর জিনিসগুলো আমরা আমাদের দেশে নিয়ে যাব। আমাদের অতীতের যারা সরকার গঠন করেছে, সরকারে ছিল, তারাও তো পৃথিবীর বিভিন্ন দেশে ট্যুর করত, বিভিন্ন দেশের সৌন্দর্য দেখত, বিভিন্ন দেশের উন্নয়ন দেখত, কিন্তু তারা কখনো ওগুলোকে দেশে নিয়ে যাওয়া, দেশটাকে সেভাবে সাজানো,
এগুলো তারা হয়তো তারা করতো না, যা করতো কিন্তু অতটুকু যথেষ্ট ছিল না। কিন্তু তাদের মেইন টার্গেট ছিল কি করা? দুর্নীতি করা, টাকা পাচার করা, অবৈধভাবে অর্থবিত্তের মালিক হওয়া, বিদেশে নাগরিকত্ব নেওয়া, বিদেশে ঘরবাড়ি বানানো, ছেলে মেয়েদেরকে বিদেশে এস্টাবলিশ করা, বিদেশে পড়াশোনা করা, বিদেশের নাগরিকত্ব পাওয়ানো, এগুলো ছাড়া ছিল তাদের উদ্দেশ্য। আমি কখনো কোনো মালয়েশিয়ানকে দেখি নাই তারা যারা মালয়েশিয়াকে প্রাধান্য দিয়ে অন্যান্য দেশে বসবাস করার ইচ্ছা পোষণ করছে, কখনো দেখিনি, শুনিও নাই যে মালয়েশিয়া থেকে পারেয়া আমেরিকায় বসবাস করে, লন্ডনে বসবাস করে, ইউকে বসবাস করে। ইভেন যদি কেউ যদি মালয়েশিয়ান মেয়েকে বিয়ে করে, কোনো ইন্টারন্যাশনাল যদি মালয়েশিয়ান কোনো মেয়েকে বিয়ে করে, মালয়েশিয়ান মেয়েরা কখনো মালয়েশিয়া ছেড়ে অন্য দেশে যাবে না। যাবে, ট্যুর করতে যাবে, দেখতে যাবে, কিন্তু বসবাস করবে না। মালয়েশিয়ান মেয়েরা মালয়েশিয়াতে ছাড়া অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করবে না। কারণ তারা মালয়েশিয়াকে এত সুন্দরভাবে দেখছে, এত সুন্দরভাবে পাইছে, যেটা তারা অন্য দেশে অতটা সেফ, অতটা সিকিউরিটি মনে করে না। তো মালয়েশিয়া এরকম আর কি। তো আমাদের যারা আগে রাজনীতিবিদ ছিল, তাদের ধান্দা কখনো এরকম ছিল না যে বাংলাদেশটাকে তারা উন্নত রাষ্ট্রের মতো সাজাবে, উন্নয়ন করবে। আমাদের দেশটা আসলে গরিব না। আমাদের যা অর্থনীতি, আমাদের যা আয় হয়, আমাদের দেশে যা উৎপাদন হয়, সুবহানাল্লাহ, এই মালয়েশিয়াতে আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে কোনো উৎপাদন নাই, পাহাড় আর পাহাড়। তারপরে জায়গা জমিনগুলো এরকম শুষ্ক, ভালো কিছু উৎপাদন হয় না, তো তারপরে দেশটা উন্নত। আর আমাদের বাংলাদেশে দেখেন সুবহানাল্লাহ কত কিছু উৎপাদন হয়, ধান, চাল, ধান, মরিচ, পেঁয়াজ, আলু, টমেটো, তরমুজ, সুবহানাল্লাহ কি না আছে, সবই উৎপাদন হয় আমাদের দেশে। আমার দেশে, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশটা এত সুন্দর দেশ, এত উর্বর একটা দেশ, এরকম দেশ আসলে পৃথিবীতে কোথাও আছে কিনা জানি না। আমাদের বাংলাদেশে কোনো মরুভূমি নাই। ইন্ডিয়াতে অনেকের সাথে কথা বললাম, ওখানে নাকি মানে আরব দেশের মতো মরুভূমি রয়েছে ইন্ডিয়াতে, ভারতে। তো আলহামদুলিল্লাহ, মরুভূমি মানে কি কোনো কিছু উৎপাদন হয় না। তো আমাদের বাংলাদেশটা এরকম। বাংলাদেশটা আলহামদুলিল্লাহ কোথাও মরুভূমি নাই, কোথাও এমন কোনো জায়গা জমি নাই যেগুলো চাষ করা যায় না, দুর্বোধ্য এরিয়া। আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ অনেক সুন্দর, সব জায়গায় উৎপাদন হয়, সব জায়গায় চাষাবাদ হয়, কত সুন্দর গাছ গাছার সব কিছু, আমরা যা কিছু লাগাবেন সব কিছু হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে পুকুর, খাল, বিল, নদী, নালা, সব জায়গাতে মাছ আর মাছ। মানে আমাদের খাদ্যে কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ, যাবতীয় নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ভরপুর করে রেখেছেন। কিন্তু তারপরেও আমরা বলতেছি আমার দেশটা গরিব। তা আসলে গরিব না, আমাদেরকে এই রাজনীতিবিদেরা গরিব বানিয়ে রাখছে। পিনাকির একটা ভিডিওতে দেখলাম আজকে সকালে যে আওয়ামী লীগের আমলে আপনার 200, হ্যাঁ, 228 বিলিয়ন ডলার, না জানি, হ্যাঁ, $228 বিলিয়ন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার পাচার করছে। টোটাল $228 বিলিয়ন। সুবহানাল্লাহ, মানে যেই টাকা দিয়া কয়েকটা বাংলাদেশের মালিক হওয়া যাবে, কয়েকটা বাংলাদেশ কিনা যাবে, এত টাকা তারা পাচার করছে। তো তারপরে দেখেন এতগুলো টাকা তারা পাচার করছে, আবার তারা বলতেছে বাংলাদেশটা গরিব। আমরা জনগণরা বলতেছি বাংলাদেশটা গরিব, কিন্তু গরিব না। বাংলাদেশটা, আওয়ার কান্ট্রি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের বাংলাদেশটা অন্যতম আপনার ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটা ধনী দেশ, কিন্তু এটা আমরা করতে পারি নাই। কেন করতে পারি নাই? এই দুর্নীতিবাজদের কারণে। দেখেন তারা কিভাবে আপনার টাকাগুলা লুট করছে। আপনি তো টাকা ব্যাংকে রাখেন না, ঠিক না? এই জন্য আপনি ভাবতেছেন আমার তো টাকা পয়সা নাই, আমার টাকা তারা কিভাবে লুট করতেছে। আমি তো কখনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই আমার, অথবা ব্যাংকে আমি টাকা রাখি নাই। তো যারা ব্যাংকের টাকা রাখছে হেগো টাকা লুট হয়েছে, এরকম একটা ধারণা থাকতে পারে। আবার আপনি মনে করতে পারেন যে আমার কোনো টাকা আওয়ামী সরকার দুর্নীতি করে নিয়ে যায় নাই। আপনার একটা উদাহরণ দেয়, মনে করেন আওয়ামী সরকার বলছিল কি
আপনাকে 10 টাকা চাল খাওয়াবে। খাওয়াইছে? খাওয়ায় না। আরেকটা বিষয় হচ্ছে কি, মনে করেন আপনি যে আলু কিনতেন, আলু কিনতেন কত, লাস্ট আমি দেখছি 40 টাকা 50 টাকা পর্যন্ত আলুর কেজি হয়েছে। পেঁয়াজের কেজি এরকম হয়েছে 200 টাকা পর্যন্ত হয়েছে। তেলের কেজি বাড়ছে। তো এই যে মনে করেন সরকার দেখেন আপনার কাছ থেকে টাকাটা কিভাবে নেয়। মনে করেন যেই চাউলটা আপনি পাইবেন 10 টাকা, সরকার কি করলো, সেই চাউলটার দাম বাড়িয়ে দিল। মনে করেন কত টাকা, 30 টাকা। ওই চাউলের দাম হয়ে গেল 30 টাকা। আবার মনে করেন এখন তো 30 টাকা চাউল নাই, মনে করেন সেই চাউলটা আপনি বাজার থেকে কিনলেন 60 টাকা। তো যেই চাউলটা আপনি 30 টাকাতে কিনতে পারতেন, কিন্তু সেই চাউলটা আপনাকে কিনতে হচ্ছে কয় টাকায়, 60 টাকা। তার মানে কি 30 টাকা বেশি সরকার আপনার কাছ থেকে নিয়ে গেছে। আপনি টাকা ব্যাংকে রাখেন নাই, কিন্তু সরকার আপনার কাছ থেকে টাকাটা কিভাবে নিছে, মাল আপনার আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ায় দিয়া ওই যে অতিরিক্ত একটা দাম বাড়াইছে ওইটা সরকার নিয়ে গেছে। সরকার কারা? এই যে আপনি যাদেরকে এমপি বানাইছেন, মন্ত্রী বানাইছেন, তারপরে বড় বড় যারা ব্যবসায়ী, এরা যোগ সাজস করে আপনার কাছ থেকে এইভাবে অতিরিক্ত টাকা নিচ্ছে। মনে করেন 1 কেজি আলু 20 টাকা, কিন্তু সরকার বলতেছে যে না, আলু 20 টাকা না, আলু হবে 40 টাকা। এই যে 20 টাকা আপনার কাছ থেকে অতিরিক্ত নিয়ে গেল। তেলের দাম মনে করেন 120 টাকা, সরকার বলবেন 120 টাকা না, 140 টাকা। এই যে 20 টাকা আপনার কাছ থেকে বেশি নিয়ে গেল। তাহলে এই যে আপনার প্রত্যেকটা পণ্যে আপনাকে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। এইভাবে আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে। এইভাবে তারা আপনার আপনার টাকা বিদেশে পাচার করতেছে। আপনি যদিও টাকা ব্যাংকে রাখেন না, কিন্তু আপনার কাছ থেকে টাকা এইভাবে নিচ্ছে বিভিন্ন পণ্য ক্রয় করার মাধ্যমে। মনে করেন একটা জামা কিনবেন, 2000 টাকার দাম, রিয়েল দাম, কিন্তু সরকার এমন করে ট্যাক্স ভ্যাট বাড়ায় দিছে, আপনি জামাটা 4000 টাকা দিয়ে কিনতে বাধ্য। ওই 2000 টাকা সরকার নিয়ে গেল। তো সরকার নিয়ে কিন্তু এই টাকাটা কি করলো না, জনগণের কল্যাণে আবার ব্যয় করলো না, রাষ্ট্রের কল্যাণে আবার ব্যয় করলো না। এরা এই টাকাগুলো বিভিন্নভাবে বিদেশে পাচার করে দিল। এইভাবে তারা আপনার টাকা, আমার টাকা, দেশের জনগণের টাকা বিদেশে পাচার করছে, ভোগ করছে। তাহলে আমরা এই কিছু জানি, সব কিছু জানি, এইভাবে তারা টাকা চুরি করে দেশটাকে ফকির বানিয়ে রাখছে। আপনার যে $228 বিলিয়ন তারা, আমি এক্সাক্ট নাম্বারটা এই মুহূর্তে বলতে পারছি না, মানে জাস্ট ধারণার উপরে বলতেছি, হয়তোবা যে $228 বিলিয়ন। এত টাকা তারা পাচার করছে। এই টাকাটা যদি দেশে থাকতো না, দেশটাকে সোনা দিয়ে বাদাই করা যেত, মালয়েশিয়ার চেয়ে উন্নত করা যেত আমাদের দেশটাকে। এতগুলো টাকা তারা চুরি করছে। তাহলে এই দেশটাকে গরিব বানিয়ে রাখছে কারা? এই তথাকথিত রাজনীতিবিদরা। এই এখন অতীতে আমরা কাদেরকে রাজনীতিতে পেয়েছি? আওয়ামী লীগকে পাইছি, বিএনপিকে পাইছি। তাহলে কি দেশটারে এই 53 বছর পর্যন্ত গরিব রাষ্ট্র বানিয়ে রাখছে কারা? এই আওয়ামী লীগ বানিয়ে রাখছে, এই বিএনপি বানিয়ে রাখছে। জামাত তো ক্ষমতায় আসে না কখনো এককভাবে। আর জামাতের যে সমস্ত প্রার্থীরা বিজয় লাভ করছে, বিভিন্ন সরকারের সরকারের আমলে ছিল, মেয়াদি ছিল, আপনার দুদক, দুর্নীতি দমন কমিশন মাইক্রোস্কোপ দিয়া খুঁজছে, কোনো দুর্নীতিদের মধ্যে পায় নাই, কোনো জামাতের এমপি কি জেলে ভরে নাই। তাহলে এখন বাংলাদেশটাকে গরিব বানিয়ে রাখছে কারা? এই বিএনপি বানিয়ে রাখছে, আওয়ামী লীগ বানিয়ে রাখছে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু আপনি দেখেন, আপনি যদি এগুলা জানার পরেও, তাহলে আপনার নৈতিক অবস্থানটা কিন্তু হারিয়ে যায়। আপনি সৎ থাকলেন না, আপনি একজন অসৎ ব্যক্তিকে ভোট দিচ্ছেন, একজন অসৎ ব্যক্তির পিছনে আপনি হাঁটতেছেন, টাইম ব্যয় করতেছেন। আরেকটা বিষয় হচ্ছে কি, বাংলাদেশে আমি যখনই এলাকায় গেছি, আমাদের এলাকায় কখনো ইয়াবা, গাঞ্জা, হেরোইন, মাদকাসক্তের এই সমস্ত আইটেম কখনো আমাদের এলাকায় শুনি নাই। তো গত এই অক্টোবরে যখন দেশে গেছি, আমার একজন প্রিয় স্যারের মুখ থেকে শুনছি। স্যার বলতেছে, যখন আমি মাঝে মধ্যে রাত্র 10টা 11টায় বাসায় ফিরতাম, তখন কিছু কিছু জায়গাতে এমন কিছু ছেলেদেরকে দেখতাম
যারা আড্ডা দিত, এবং তারা আমাকে দেখলে এমন একটা পরিবেশ সৃষ্টি হতো, মনে হতো যেন স্যার বলতেছে, মনে হতো যেন স্যার ওখানে ইয়া মানে নি- নিরাপদ বোধ করতেছে না। মানে ওই ছেলেগুলো এমনভাবে থাকতো, এমনভাবে আহ, রাস্তায় হাঁটতো অথবা এমনভাবে তারা আড্ডা দিত, স্যার মনে করতো যে এই জায়গাটা তার জন্য সেফ না, তার জন্য নিরাপদ না। মানে তারা পরিবেশটাকে এমন করে রাখছে। এবং এরা সবসময় কি গাঞ্জা, ইয়াবা, হিরোইন এগুলো নিয়ে থাকতো, মাদকাসক্ত যে সমস্ত আইটেমগুলো আছে এগুলো নিয়ে তারা থাকতো। তো আমাদের এলাকাতে কখনো মাদকাসক্তের কথা শুনি নাই, মাদকের কথা শুনি নাই, কিন্তু কিছু লোক অলরেডি মাদকের ব্যবসা করে আমাদের এলাকাতে, এটা আমি শুনতে পেয়েছি। তাহলে আমাদের এত সুন্দর একটা এলাকা, আমার স্যারে বলতেছে যেখানে যেখানে শিক্ষার্থীরা স্যারকে দেখলে ভয় পেত, অথবা এলাকা ছেড়ে চলে যেত, অথবা রাস্তায় দেখে চলে যেত, সম্মান দিত, তাকে সালাম দিত, সেখানে এই এই সমস্ত ছেলেরা কি করতেছে, স্যারকে তোয়াক্কাই করতেছে না, মানে স্যারকে কেয়ার করতেছে না। তাদের পাশে থেকে হাঁটছে, কে যাচ্ছে, মানে তারা এখন ড্যাম কেয়ার হয়ে গেছে। তাহলে তারা একদিক, তো এই যে পরিবেশটা সৃষ্টি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই যে তখন যারা ক্ষমতায় ছিল, তারা তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই ছেলেদেরকে নষ্ট করছে। তারা এলাকাতে গাঞ্জা নিয়ে আসছে, তারা এলাকাতে ইয়াবার ব্যবসা শুরু করছে, তারা স্থানীয় ছোট ছোট ছেলেদেরকে খাওয়াইছে, এবং যারা বেকার আছে ওদেরকে খাওয়াইছে, ওদেরকে এই ব্যবসা দড়িয়ে দিছে। ওরা আবার এই ব্যবসা করে বিভিন্ন জায়গাতে পাচার করতো, বিভিন্ন জায়গাতে এগুলা পৌঁছে দিত, এবং ইন্টারনালি একটা হুম, একটা কি যারা ভোগ করত তাদের একটা শ্রেণী গড়ে উঠছে। তাহলে রাজনৈতিকভাবে তারা কিন্তু শেল্টার পেয়েছে, রাজনৈতিকভাবে তারা একটা আশ্রয় পেয়েছে, এবং বড় বড় লিডার যারা এই ব্যবসার পিছনে আছে তারা কিন্তু এদেরকে ব্যবহার করছে, এদেরকে শক্তি দিছে, সামর্থ্য দিছে, তাহলে এদেরকে নষ্ট করছে। তো এখন বলতে চাই, আপনারা জানেন যে আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই ব্রাদার, আপনার বন্ধু বান্ধব, অথবা আপনার প্রতিবেশী যারা এইভাবে মাদকাসক্ত হয়ে গেছে, এভাবে খারাপ পথে চলে যাচ্ছে, এভাবে সমাজটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এগুলো কাদের দ্বারা হয়েছে? এ হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি, এদের দ্বারাই তো হয়েছে, নাকি জামাতের দ্বারা হয়েছে? জামাত জামাত কখনো কোনো মাদকাসক্তকে দলে ঠাঁই দেয় না। জামাত বলে আগে এগুলো ছেড়ে আসো, কোনো বিড়িখোর জামাতে ঠাঁই পায় না। যদি হয়তো বা কেউ লুকে লুকে খায়, কিন্তু কোনো হারামখোর কখনো জামাতে ঠাঁই পায় না। তো এই জন্য বললাম